যে অটল বিহারী বাজপেয়ী, আমার এখন মনে আছে আমি লখনৌতে একটা যুব মোর্চার, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম, একটা সম্মেলনে গিয়েছি। সেখানে যত সমস্ত এরকম হলের লোকেরা, হলের কার্যকর্তারা স্লোগান দিচ্ছে, চিৎকার করে বলছে, ঘাস কা রুটি খাएंगे অটল বিহারী को पीएम बनाएंगे, ঘাস কা রুটি খাएंगे অটল জি को पीएम बनाएंगे। অটলজি যখন বক্তব্য রাখতে উঠলেন তখন উনি বললেন যে আমি কার্যকর্তাদের বলছি, আপনাদের ঘাসের রুটি খেতে হবে না, আপনাদের ঘাসের রুটি খাওয়ার দরকারই আসবে না। ওনার ভাষায় आपका घास का रोटी खाने का नौबत ही नहीं आएगा। কেন খেতে হবে না? তার কারণ আমি 50 বছর পর্যন্ত দেখতে পাচ্ছি না বিজেপির ক্ষমতায় আসার কোন সম্ভাবনা আছে, না আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন সম্ভাবনা আছে। তার মাত্র 7 বছর বাদে অটলজি প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই কারণে আমি আপনাদের বলতে চাই 2026-এ যারা তৃণমূল মুক্ত বিজেপি যুক্ত শাসন চোখে দেখতে পাচ্ছেন না, তারাও দেখবেন আচমকা 2026-এর ব্যাপক পরিবর্তনে ভারতীয় জনতা পার্টির সরকার বসবে। আর আজকের এই অটলজির দিন, অটলজির এই জন্মদিন, কর্মদিন, এই দিনই তো মানুষকে মনে রাখানোর দরকার। কারণ এই সেই মমতা ব্যানার্জি যার মাকে প্রণাম করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, আমি সেখানে উপস্থিত। যে অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির প্রতি এত ভালোবাসা, এত সমস্ত সমর্থন দিয়েছেন, পার্টিটা দাঁড়িয়েছে বিজেপির কল্যাণে, পার্টিটাই ওখানেই শহীদ বেদি হয়ে যেত, ধর্ণা মঞ্চের পার্টি শেষ হয়ে যেত। কিন্তু বিজেপির এত ত্যাগ সত্ত্বেও ঠিক সময় মতো পেছন থেকে ছুরিটা কিন্তু মমতা ব্যানার্জি মেরেছিলেন। এবং তারপরে আমার মনে আছে, এই কথাটা এই জন্য বলছি, ঘটনাটা আপনি যা বললাম সবাই আপনারা জানেন, এটা বলার জন্য বলিনি। তারপরে অটলজি যখন এখানে এলেন, আমি অটলজিকে বললাম, ইস মমতা কে লিয়ে আপনে ইতনা সব কিয়া और देखिए छोरा मारा तो वही मारा। অটলজি আমাকে কি বললেন জানেন? অটলজি আমাকে বললেন, देखो मन मैला मत करो राहुल, मन मैला मत करो, सामने देखो, पीछे मत देखो, आगे देखो, और आगे जाना है, सही जगह में हमको पहुंचना है। আমি ওনাকে তখন বলেছিলাম, আপনি তো কবি, যার জন্য আপনার সবকিছুতেই কবিতা লাগে, কিন্তু আমরা তো কবি নই, আমরা রাজনীতিবিদ আর সাধারণ মানুষ। অতএব আমাদের মনের মধ্যে পীড়াটা বাজছে যে যে এত উপকার পেল আর সেই সবচেয়ে বেশি ছোড়া মারলো, এর চেয়ে বড় অপমান কিছু হতে পারে না। তাই আজকে অটল বিহারী বাজপেয়ীর এই জন্মদিনে আমাদের সকলের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা অটলজির স্বপ্নকে পূরণ করব, বাংলা বিজেপিময় করব, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি বিজেপির পদ্ম ফুল ফুটবে, এই আশা রেখে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে অটলজির চরণে কোটি কোটি প্রণাম বন্দনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ রাহুলদা। এরপরে আমাদের সবার প্রিয় বোন প্রিয়াঙ্কা শর্মা, তাকে অনুরোধ করছি অটলজির রচিত একটি কবিতা উনি পাঠ করছেন। নমস্কার। আজকে আমাদের স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন আসলে 100তম জন্মদিবস উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করব। कदम मिलाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा। बाधाएं आती है गिरे प्रलय की घोर घटाए, पांव के नीचे अंगारे, सर पर बरसे यदि जलाए, नीचे हाथों से हंसते हंसते आग लगाकर जलना होगा, कदम मिलाकर चलना होगा। बाधाएं आती है आए, हर्ष रुदन में तूफानों में, अमर असंख्य बलिदानों में, उदानों में वीरानों में, अपमानों में सम्मानों में, उन्नत मस्तक उमड़ा सीना, पीड़ा में पलना होगा, कदम मिलाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा। कल कछाड़ में बीच धार में, घोर घृणा में पूत प्यार में, क्षणिक जीत में दीर्घ हार में, जीवन के सत सत आकर्षक अरमानों के दलना होगा, कदम मिलाकर चलना होगा। सम्मुख फैला अमर धैर्य पथ, प्रगति चिरंतन कैसा इति अत,
सुमित हर्षित कैसा श्रम सफल असफल सफल सम्मान मनोरथ सब कुछ देकर कुछ ना मांगते पावस बनकर चलना होगा कदम मिलाकर चलना होगा कूस घाटों से सज्जित जीवन प्रखर प्यार में वंचित यौवन निरवता से मुखरित मधुबन पढ़ी अर्पित अपना तन मन जीवन को सत सत आहुति में देना होगा कदम मिलाकर चलना होगा। एक बार सबाई मिले এই কদম মিলাकर चलना होगा এই দিদি বলার পর সবাই একসাথে দুবার বলবো कदम मिलाकर चलना होगा कदम मिलाकर चलना होगा कदम मिलाकर चलना होगा कदम मिलाकर चलना होगा बाधाएं आती है आए बाधाएं आती है आए घिरे प्रलय की घोर घटाए धीरे प्रलय की घोर घटाए पाँव के नीचे अंगारे पाँव के नीचे अंगारे सर पर बरसे अति ज्वालाएं सर पर बरसे अति ज्वालाएं निजी हाथों से हंसते हंसते निजी हाथों से हंसते हंसते आग लगाकर जलना होगा आग लगाकर जलना होगा कदम मिलाकर चलना होगा कदम मिलाकर चलना होगा। মহিলা মোর্চার মাননীয় রাজ্য সাধারণ সম্পাদিকা আমাদের সবার প্রিয় দিদি শশী অগ্নিহোত্রীকে আরেকটি অটলজির কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি। অটলজি একটা সুন্দর কবিতা লিখেছিলেন প্রথমেই যারা একটু ডিপ্রেসড মনোভাব এই ভাব নিয়ে প্রথম অনুভূতি উনার যেটা ছিল কবিতাটা আছে बेनकाब चेहरे हैं दाग बड़े गहरे हैं टूटता तिलस्म आज सच से भय खाता हूँ गीत नहीं गाता हूँ लगी कुछ ऐसी नजर बिखरा शीशे सा शहर अपनों के मेले में मीत नहीं पाता हूँ गीत नहीं गाता हूँ पीठ में छुरी सा चांद राहु गया रेखा फांद मुक्ति के क्षणों में बार बार बंद जाता हूँ गीत नहीं गाता हूँ তারপরে উনি লিখেছেন একটা সকারাত্মক কবি উনার মধ্যে ছিল সেকেন্ড অনুভূতি উনার লিখেছিলেন গীত নয়া গাতা হুঁ আবার সৃষ্টি থেকে নতুন সৃজন করে উনি লিখেছেন গীত নয়া গাতা হুঁ टूटे हुए तारों से फूटे बासंती स्वर पत्थर की छाती में उग आया नव अंकुर झरे सब पीले पात कोयल की कुहुक रात प्राची में अरुणिमा की रेख देख पाता हूँ गीत नया गाता हूँ टूटे हुए सपनों की कौन सुने सिसकी अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी हार नहीं मानूंगा रार नहीं ठानूंगा काल के कपाल पर लिखता मिटाता हूँ गीत नया गाता हूँ गीत नया गाता हूँ हार नहीं मानूंगा रार नहीं ठानूंगा काल के कपाल पर लिखता मिटाता हूँ गीत नया गाता हूँ অনেক ধন্যবাদ। আমরা এই ছোট্ট কার্যক্রমের অন্তিম পর্যায়ে এসে গেছি কারণ আমাদের প্রতি বুথে আজকে কার্যক্রম আছে প্রতি মণ্ডলে কার্যক্রম আছে বাজপেয়ীজির সময় যারা এই পার্টির জন্য ত্যাগ বলিদান দিয়েছেন তাদেরকে সম্মান জানানোর কার্যক্রম আছে সেই জন্য মাননীয় রাজ্য সভাপতিরও আজ সারাদিন ধরে কার্যক্রম মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অনুরোধ করছি তার বিষয় রাখার জন্য। সবাইকে নমস্কার। এখানে উপস্থিত আমাদের পার্টির শ্রদ্ধেয় নেতা আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় রাহুল সিনহা মহাশয় উপস্থিত আছেন আমাদের অল ইন্ডিয়া অর্থাৎ জাতীয় আমাদের এসটি মোর্চা সেই এসটি মোর্চার সভাপতি সমীর ওরাও সাহেব প্রাক্তন সাংসদ উপস্থিত আছেন আমাদের রাজ্যের সহসভানেত্রী ডক্টর মধুচন্দ্রা কর আমাদের টুটুলদা আরেকজন সহসভাপতি তিনি উপস্থিত আমাদের মাঝে আমাদের রূপাদি বহু পুরনো নেত্রী আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আর একজন কালজয়ী অভিনেত্রী এই জন্য বলছি ওনার মহাভারত আমিও ছোটবেলা থেকে আনন্দ পেয়েছি আমার মেয়েও আনন্দ পেয়েছে কিছুদিন আগে যখন তার রিপিট টেলিকাস্ট হয়েছিল আমাদের সাভার ধারানিয়াজি আমাদের রাজ্যের অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব আমাদের বিধায়ক সাহেব তিনি উপস্থিত আছেন সোনামুখীর বিধায়ক এছাড়াও আমাদের ইন্টেলেকচুয়াল সেল এসসি মোর্চা যুব মোর্চা আমাদের রাজ্যের বিভিন্ন নেতৃত্ব সবার নাম আমি নিচ্ছি না এবং যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা অটলজির জন্ম শতবর্ষ অর্থাৎ 100 বছর সেই জন্ম শতবর্ষ আজকে থেকে শুরু হলো লাগাতার 1 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে
অটল বিহারী বাজপেয়ীর কথা যখন ওঠে, অটল বিহারী বাজপেয়ী জিকে আমরা যারা দেখেছি, আমরা দূর থেকে দেখেছি, রাহুল দারা কাছে থেকে দেখেছেন। আমি অটলজিকে যখন বিশ্লেষণ করতে যাই, আমরা অটলজি একটি সাগর, যার কোনো তল বলে কিছু নেই। একজন রাজনেতার মধ্যে, একজন রাজনৈতিক চরিত্রের মধ্যে এত কিছু সমাবেশ একসাথে হতে পারে, খুব বিরল দৃষ্টান্ত দেখা যায়। অসাধারণ স্টেটসম্যান বলছিলেন, নরসিংহ রাও পাঠিয়েছিলেন, রাহুলদা বললেন নরসিংহ রাও তাকে ইন্টারন্যাশনাল লেভেলে ভারতকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলেন। সেখানে অটল বিহারী বাজপেয়ী আমাদের রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেছেন রাষ্ট্রপুঞ্জে। সেই রাষ্ট্রপুঞ্জে রিপ্রেজেন্ট করার সময় তিনি ভারত সরকারের কথা বলছেন। পাকিস্তানের যারা প্রতিনিধি এসেছিলেন অবাক চোখে তাকিয়ে দেখছেন, কি অটল বিহারী বাজপেয়ীকে দেখছি, যে অটল বিহারী বাজপেয়ী তার তীক্ষ্ণ শ্লেষের দ্বারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেস সরকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সেই অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, সেই আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভারতবর্ষের উন্নয়নের কথা বলছে, ভারতবর্ষ কত দূর জার্নি করে এসছে, কত উন্নয়ন করেছে তার কথা বলছে। পাকিস্তানের প্রতিনিধিরা জিজ্ঞেস করছে, অটলজি আপনাকে তো আমরা দেখেছি অন্য অটল বিহারী বাজপেয়ী হিসেবে যিনি কংগ্রেসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, আজকে এই আন্তর্জাতিক মঞ্চে আপনাকে কংগ্রেস প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, আপনাকে প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, এবং আপনি সেই কথাগুলো বলছেন যেগুলো কংগ্রেসের লোকের বলার কথা। অটলজি তো সেদিন বলেছিলেন যে যখন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, তখন আমি একটিও শব্দ আমার দেশের বিরুদ্ধে বলবো না, আমার দেশের সরকারের বিরুদ্ধে বলবো না। এটা হচ্ছে অটল বিহারী। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাহেব যখন বিদেশে যাচ্ছেন, তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে না তিনি ভারতবর্ষের প্রতিনিধি নাকি অন্য কোনো দেশের প্রতিনিধি হয়ে তিনি তার বক্তব্য রাখছেন। অটল বিহারী বাজপেয়ী লোকসভাতে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন ওনার পদত্যাগের সময়, উনি এই ঘটনা সবার সামনে এনেছিলেন যে পাকিস্তানের লোকেরা, অর্থাৎ যারা প্রতিনিধি ছিলেন, তারা কিভাবে দেখেছিলেন, অটলজিকে অবাক চোখে দেখেছিলেন। অটলজি সেই সময় লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রাজনীতি চলবে, বিভিন্ন দল তৈরি হবে, বিভিন্ন দল ভেঙে চলে যাবে, কিন্তু এই দেশ ঠিক থাকা দরকার, এই দেশ কোনদিন যেন ভেঙে না যায়, এই দেশ যেন থাকে যায়। অটল বিহারী বাজপেয়ী কে? অটল বিহারী বাজপেয়ী সেই অটল বিহারী বাজপেয়ী যিনি আজ থেকে 100 বছর আগে জন্ম নেবার পর যখন তার নেতৃত্বে আমাদের প্রতিনিধিরা জনতা দলের সরকারের কাছে গেলেন, সরকারের অংশগ্রহণ করলেন, অপশন দেওয়া হয়েছিল তাদেরকে কিছুদিন পর যে আপনাদেরকে দুটোর মধ্যে একটা চুজ করতে হবে, হয় আপনাদেরকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে, তাহলে আপনারা সরকারে থাকতে পারবেন, আমাদের সাথে থাকতে পারবেন, নচেত আপনাদেরকে অন্য কিছু ভাবতে হবে। অর্থাৎ সরকারে থাকতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আদর্শের সাথে কম্প্রোমাইজ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ বিধায়ক নির্বাচিত হয়ে কয়েক লাখ টাকা বা কোটি টাকার লোভে বা একটা স্করপিওর লোভে অন্য দলে লাভ দিয়ে চলে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব সেই সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সেই সময় তৈরি হয়নি। জনসংঘে যারা ঢুকেছিলেন, জনসংঘের যারা ছিলেন সেই জনতা দলের সরকারে, তারা বেরিয়ে এসেছিলেন 1980 সাল। সেই 1980 সালে বেরিয়ে এসে মুম্বাইয়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হলো। অটলজি সেই সময় দাঁড়িয়ে মুম্বাইয়ের সৈকতে প্রান্তরে, সমুদ্র প্রান্তরে সন্ধ্যেবেলায় উনি বলেছিলেন যে এই ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, উনি নিজের সেই অননুকরণীয় আন্দাজে বলেছিলেন, সূরজ নিকলেগা আন্ধেরা ছটেগা কমল খিলেগা। সেই বিখ্যাত উক্তি তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। আজকে তার সেই মন্ত্র নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অটলজির জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। রাহুলদা বললেন, আমি নিজের জীবনের অভিজ্ঞতা বলছি। আমি যখন এমএসসি করতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যেতাম, মাসে একবার করে বাড়ি আসা হতো। আমাদের তখন কোনো ট্রেন কমিউনিকেশন ছিল না। বালুরঘাট থেকে নাইট সার্ভিস বাসে উঠতাম, শিলিগুড়ি গিয়ে নামতাম, শিলিগুড়ি থেকে নাইট সার্ভিস বাসে উঠতাম, বালুরঘাটে নামতাম। যখন শিলিগুড়ি শিব মন্দির থেকে নাইট সার্ভিস বাসে উঠতাম, বাস লাফাতে 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 যেত। যখন ঘুমটা মোটামুটি পেয়ে গেছে, ঘুমে চোখ বন্ধ,
তখন হঠাৎ করে দেখে মনে হচ্ছে কোনো স্মুথ একটা মাখনের মধ্যে যেরকম ছুরি যায় সেই রকম করে রাস্তার উপর দিয়ে তখন গাড়িটা যাচ্ছে হঠাৎ করে। কারণ তখন গাড়িটা পশ্চিমবঙ্গ পার হয়ে কিষানগঞ্জে ঢুকেছে, তখন সোনালী চতুর্ভুজের রাস্তা, শাহনাজ হোসেন সেই সময় সেখান থেকে এমপি, সেইখানে গাড়ি যাচ্ছে স্মুথ হয়ে। এটা অটল বিহারী বাজপেয়ী। এমএসসি করার পর যখন বিএড করে এসএসসি করতে স্কুলে গেলাম, আমার বাড়ি থেকে মাত্র 11 কিলোমিটার দূরে স্কুল। সেই স্কুলে মাস্টারমশাইরা গল্প করছে, সবাই বামপন্থী, কেউ সারা বাংলা, কেউ এবিটিএ, মাঝখানে আমি একা আর দুজন বড় মাস্টারমশাই ছিলেন যারা কংগ্রেসের এসটিএ অর্গানাইজেশন করতেন। বলতে এখন তো তোমরা কত সহজে স্কুলে আসতে পারছো, ট্রেকারে চড়ছো, ট্রেকারে ঝুলে ঝুলে আমরা স্কুলে যেতাম প্রথম দিকে মাস্টারমশাই ছিলেন। আমরা যখন মাস্টারমশাই ছিলাম বর্ষাকালে স্কুলে আসা যেত না, সপ্তাহে একদিন করে বর্ষাকালে আসতাম, একটা সাইকেল নিয়ে আর সঙ্গে একটা লাঠি নিয়ে। 1 কিলোমিটার যেতে না যেতেই মাঠ গার্ড আর সাইকেলের টিউবের মধ্যে মাটির মোটা একটা আস্তরণ পড়ে যেত, লাল মাটি। মাস্টারমশাইদেরকে দাঁড়িয়ে ওই লাঠি দিয়ে মাটি সরাতে হতো, তারপরে সাইকেল চালাতে হতো। তারপর সেই বামপন্থী মাস্টারমশাইরা বলছেন, যখন অটল বিহারী বাজপেয়ী, তোদের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, সেদিন গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে স্কুলের রাস্তা পাকা হলো, স্কুলে আসতে আর কোনো অসুবিধা থাকলো না, এখন সেইভাবে স্কুলে আমরা সবাই আসি। এটা অটল বিহারী বাজপেয়ী। একদিকে সোনালী চতুর্ভুজ, একদিকে গ্রামকে শহরের সাথে কিভাবে যুক্ত হবে, এটা অটল বিহারী বাজপেয়ী ঠিক করে গেছে। সর্বশিক্ষা মিশন, একের পর এক বৈপ্লবিক চিন্তা, ভারতবর্ষকে সেই বীজ, এটা বন্ধ রাখো, বীজ বপন করে দিয়ে গেছিলেন উন্নয়নে। ঢুকলে নিস্তব্ধে ঢুকুন, কথা বলবেন না কেউ। সেই বীজ বপন করে দিয়ে গেছিলেন, যে বীজ বর্তমানে নরেন্দ্র মোদীর মতো মহিরূপে পরিণত হয়েছে। আমরা অটলজির পথকে অনুসরণ করছি, সেই পথকেই সামনের দিকে নিয়ে যাচ্ছি। আজকে সুশাসন দিবস, পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছি। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। আজকে মুর্শিদাবাদ, কখনো বসিরহাট, কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো, তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। তারা আমাদের সরকারের দলকে, সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের বিলাদ আকিব সাহেব বলে দিয়েছেন, যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। তাহলে পরে সব কেল্লা হবে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে। তারা ভাবছে সেকুলারিজমের, আমরা সেকুলারিজমের আন্ডা খাবো আর আরামসে ঘুমোবো নিস্তব্ধে, বা ক্রিসমাসের কেক কাটবো, আরামসে থাকবো, বা দুর্গাপুজোর অষ্টমীতে বিরিয়ানি খাবো, খেয়ে আরামসে ঘুমবো। আপনি আরামসে ঘুমোতে পারবেন না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই আমরা। আজকে অটলজিকে আরো বেশি করে স্মরণ করা প্রয়োজন। কাঁটাতারের বেলা অটলজি দিয়েছে, কাঁটাতারের বেলা রাহুলদা মনে করালেন। এই যে প্রথম ভারতবর্ষের সীমানা বরাবর, ভারত বাংলাদেশের সীমানা বরাবর যে ফেন্সিং এর ব্যবস্থা, তার সরকারের আমলে প্রথম চালু হয়েছে। কতটা যুবক উপযোগী এবং কতটা ম্যান্ডেটরি সিদ্ধান্ত, মানে এমন একটা জিনিস যেটা কত ক্রুশিয়াল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এই ভারতবর্ষের সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য। আজকে অটলজিকে তাই আমরা বারবার স্মরণ করি। অটল বিহারী বাজপেয়ী সেই ব্যক্তি যিনি ভারতবর্ষের স্বরূপকে তার কবিতায় তিনি বারবার সেই তাকে সামনের দিকে এনেছেন। তিনি তার কবিতায় বলেছেন যে কোই জমিন কা টুকরা নেই হ্যায়, কোন জমির খণ্ড নয়, জীবন্ত সত্তা। বলেছে এর কঙ্কর কঙ্কর শঙ্কর, প্রত্যেকটি কণা, পাথরের কণা এখানে শঙ্কর। ভারতবর্ষকে বুঝতে পেরেছিলেন। সেই জন্য একজন রাজনীতিবিদ যিনি এমন ফিলোসফার, যিনি এই লাইন লিখতে পারেন, ভারতবর্ষের খুব কম কবি লিখেছেন, मैं जी भर जिया मैं मन से मरूं। এই শব্দ দুটো যদি আমরা বাংলা করি, मैं जी भर जिया मैं मन से मरूं, এত সুন্দর লাইন হয়তো কোন কবি, কোন রাজনীতিবিদ লিখে যেতে পারেননি তার মৃত্যু।
ভাববেন একলা বসে অন্ধকার ঘরে অটলজি যে লাইনটা বলে গেছেন, मैं जी भर जिया मैं मन से मरूं, মরবো মন দিয়ে মরবো আর কি। মানে আমরা যখন মন দিয়ে পড়াশোনা করি, মন দিয়ে সমস্ত কাজ করি, মন দিয়ে মরার কথা ভাবছেন একজন কবি, একজন রাজনীতিবিদ। যেখানে রাজনীতিতে আমরা কি দেখতে পাই, পিসি ভাইবোর মধ্যে লড়াই, চেয়ারটা কে নেবে। পিসির 70 বছর হতে চলছে, পিসি তবুও বলছে আমি ছাড়বো না, অন্য কাউকে দেবো না। ভাইপো বলছে আমার বয়স অল্প হয়েছে তো কি হয়েছে, আমি পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে ওখানে বসবো। আর অটলজি ভাষণে কি বলেছিলেন, ওনাকে যখন ইস্তফা দিতে হয়েছিল, উনি ওনাকে বলেছিলেন যে লাস্ট 10 দিন ধরে যা চলছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি ক্ষমতার লোভী হয়ে গেছি, আমি 40 বছর ধরে আমি লোকসভাতে আছি, আমাকে আমার বিরোধীরা চেনে, আমাকে যদি পয়সা দিয়ে কিনে একটা সিট জোগাড় করতে হয়, ওই সরকারকে আমি হাত দিয়ে তো দূরের কথা চিমটে দিয়ে পর্যন্ত স্পষ্ট করব না। দ্যাট ইজ অটল বিহারী বাজপেয়ী, সেটা ভারতীয় জনতা পার্টি। আর আজকে আমি আগেই উল্লেখ করলাম যে রাজনৈতিক দলগুলোর কি অবস্থা হয়েছে। তাই আজকে সুশাসন দিবসে আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই। রাহুল দা বললেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, অটলজির অসম্মান হয়েছে। অটলজি যে চিন্তা ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, সেই সময় অনশন ভাঙানোর কেউ ছিল না। আপনাদের আহ্বানে রাজনাথ সিং এসে অনশন ভাঙিয়েছিল। আজকে তাদের হাতে ভারতীয় জনতা পার্টির 200-র বেশি কার্যকর্তা খুন হয়ে গেল। ভাবা যায়? কিন্তু আমরা চুপ করে বসে নেই, আমরা ছাড়বো না, শেষ পর্যন্ত লড়াই করে যাব। যেদিন অটল বিহারী বাজপেয়ী তার যে সম্মান গেছে, উনি কবি ছিলেন, বড় মনের মানুষ ছিলেন, তিনি হয়তো মাফ করে দিতে পারেন। আমরা অটল বিহারী বাজপেয়ীর অসম্মানকে মানব না, আমরা এর প্রতিশোধ নেব এবং সেই প্রতিশোধ হবে অটলজির ছবি আমরা আমাদের সেক্রেটারিয়েট, অর্থাৎ এখন যেটা নবান্ন আছে, সেইখানে অটলজির ছবি। আজকে আসুন আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে, আজকে সব অনেক প্রোগ্রাম আছে, সবাইকে বিভিন্ন জায়গায় যেতে হবে, সবাই মিলে সেই প্রতিজ্ঞা নিয়ে অটল বিহারী বাজপেয়ী সেই স্বপ্নকে, অসম্পূর্ণ স্বপ্নকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি করতে হবে। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ তৈরি করব। এই প্রতিজ্ঞা আজকে সুশাসনের দিন, সুশাসন দিবসের দিন আমাদের নেবার আছে। কারণ পশ্চিমবঙ্গ সব থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সুশাসন পশ্চিমবঙ্গে কবে আসবে। 13 বছর আসেনি, তার আগে 34 বছরেও সুশাসন বলে কিছু ছিল না, ওকে সুশাসন বলে না যেটা ছিল। এখন সুশাসনের জন্য এই বাংলা প্রায় 40-50 বছর ধরে অপেক্ষা করছে। আর অপেক্ষা করার সময় বাঙালির হাতে নেই, বঙ্গবাসীর হাতে নেই। সময় এসে গেছে, সমস্ত দিকের যে সিগন্যাল, সমস্ত জিনিস সিগন্যাল দিচ্ছে যে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। তাই সকলে মিলে প্রতিজ্ঞা করি, কারণ বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা কবে সুশাসন প্রতিষ্ঠা করব। আজকে সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা অটল বিহারীকে স্মরণ করছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে বিজেপি এখানে সুশাসন দেবে। অটলজি যেরকম ভারতবর্ষকে সুশাসন দিয়েছিল, মোদীজির নেতৃত্বে যা এখন সামনের দিকে চলছে ক্রমাগত, সেই সুশাসন আমরা পশ্চিমবঙ্গেও দেব। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, সবাইকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভারতবর্ষের মাননীয় মন্ত্রী এবং আমাদের সবার প্রিয় রাজ্য সভাপতি সুকান্ত দাকে। সাথে সাথে ধন্যবাদ জানাই এই কার্যক্রমে উপস্থিত আমাদের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, আমাদের সবার প্রিয় মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়কে। ধন্যবাদ জানাই কেন্দ্রীয় এসটি মোর্চার মাননীয় সভাপতি সমীর ওরাওজিকে। ধন্যবাদ জানাই আমাদের পূর্বতন রাজ্য সভাপতি এবং অটলজির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করা মাননীয় রাহুল সিনহা মহাশয়কে। ধন্যবাদ জানাই আমাদের পূর্বতন রাজ্যসভার এমপি মাননীয়া রূপা গাঙ্গুলি মহাশয়কে এবং উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ সহসভাপতি এবং বিখ্যাত ডাক্তার ডক্টর মধুচন্দা কর এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অটলজির নামে
জয়ধ্বনি করে স্লোগান দিয়ে এই কার্যক্রমের সমাপন করব। তারপরে সবার জন্য মিষ্টিমুখ আছে, যেহেতু আজকে অটলজির জন্মদিন, সবাই পুষ্পার্ঘ করবে। আর সবাই যাওয়ার সময় অবশ্যই পুষ্পার্ঘ করে যাবেন। দিদি একবার শেষ করবো তো? অটলজির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। অটলজি তোমায় জানাইল প্রণাম। অটলজি তোমায় জানাইল প্রণাম। অটলজির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ।